সুপ্রিয় ছাত্রছাত্রীরা, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার এই ইউনিটের একটি লেসন আমরা পড়ব, সেটা হচ্ছে হোয়াট ইজ এনভায়রনমেন্টাল জাস্টিস। তো এই লেসনটা আজকে আমরা একদম লাইন টু লাইন বুঝে বুঝে পুরোটা সলভ করার চেষ্টা করব। তো চলো আর দেরি না করে তাহলে আমাদের মূল ক্লাসে প্রবেশ করা যাক। লক্ষ্য করো, এখানে আমাদের এই প্যাসেজটা 6টা পার্টে কমপ্লিট হয়েছে। তো সবার শুরুতে যেটা রয়েছে নাম্বার 1, এখানে দেখো কি বলেছে, হোয়েন বা যখন অ্যান এক্সপ্লোশন মানে কিন্তু বিস্ফোরণ, ঠিক আছে, ইন দ্য ইউনিয়ন কার্বাইড কেমিক্যাল প্ল্যান্ট। তো একটা প্ল্যান্টের নাম হচ্ছে ইউনিয়ন কার্বাইড, ঠিক আছে। তো যখন এই প্ল্যান্টে একটা বিস্ফোরণ হলো, এই প্ল্যান্টটা আবার কোথায় ছিল দেখো, ভোপাল, ইন্ডিয়া, অর্থাৎ ভারতের ভোপালে যখন এরকম একটা ঘটনা ঘটে, কিল্ড থাউজেন্ডস অফ পিপল, মানে হাজার হাজার যে মানুষ তাদেরকে হত্যা করা হয় বা তাদের মৃত্যু হয় আর কি এই ঘটনাতে, এইটা এখানে মিন করেছে। অন দ্য নাইট অফ ডিসেম্বর 2, 1984, অর্থাৎ 1984 সালের 2রা ডিসেম্বরে, ইট ওয়াজ রিগার্ডেড অ্যাজ এ টেরিবল, দেখো টেরিবল মানে কিন্তু কি, ভয়াবহ, বা কিন্তু সিঙ্গুলার ডিজাস্টার, মানে এটাকে ভয়াবহ কিন্তু পৃথক একটা দুর্যোগ বা ডিজাস্টার হিসেবে কি করা হয়েছিল, রিগার্ডেড বা বিবেচনা করা হয়েছিল বা গণ্য করা হয়েছিল এরকম। তারপরে দেখো কি বলেছে, হোয়েন বা যখন এ রিয়েক্টর, দেখো রিয়েক্টর মানে কিন্তু যেটা মিন করে প্রথমে যে পারমাণবিক যে চুল্লি, অ্যাট দ্য চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ যখন চেরনোবিল নিউক্লিয়ার বা পারমাণবিক যে পাওয়ার প্ল্যান্ট, হ্যাঁ, বা বিদ্যুৎ কেন্দ্র, ইন দ্য ইউক্রেন, সেটা কোথায় ছিল, ইউক্রেনে, ইন দ্য ফর্মার সোভিয়েত ইউনিয়ন, তো এইটা এখন ইউক্রেনে হলেও আগে কোথায় ছিল, সাবেক যে সোভিয়েত ইউনিয়ন সেটার আন্ডারে ছিল, এক্সপ্লোডেড মানে বিস্ফোরিত হয়েছিল জাস্ট 2 ইয়ার্স লেটার, মাত্র 2 বছর পরই, কিলিং অ্যান আনডিসক্লোজড নাম্বার অফ ওয়ার্কার, দেখো আনডিসক্লোজড মানে কি, যেটা আসলে প্রকাশ করা হয়নি, মানে ডিসক্লোজ করা হয়নি, সেটা কি রয়ে গিয়েছিল, অজ্ঞাতই রয়ে গিয়েছিল। ইট ওয়াজ রিগার্ডেড, অর্থাৎ এটা গণ্য করা হয়েছিল অ্যাজ এ টেরিবল বাট সিঙ্গুলার ডিজাস্টার, মানে এটাকেও, হ্যাঁ, একটা ভয়াবহ কিন্তু পৃথক দুর্যোগ হিসেবে বিবেচনা করা হয়েছিল। মানেটা দেখো আলটিমেটলি কি দাঁড়ালো, যে ওই ভোপালের যে একটা ট্র্যাজেডি হলো, সেই ট্র্যাজেডির 2 বছর পরে সাবেক যে সোভিয়েত ইউনিয়ন, সেই সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটা চুল্লি বিস্ফোরিত হয়ে অজ্ঞাত সংখ্যক কর্মীর মৃত্যু ঘটে। তো মৃত্যু ঘটলেও সেটিকে একটি ভয়াবহ কিন্তু পৃথক দুর্যোগ হিসেবে কি বিবেচনা করা হয়েছিল। আচ্ছা, এরপরে দেখি কি রয়েছে। এখানে দেখো আমাদেরকে এখন যেটা বলা হচ্ছে সেটার মেইন থিমটা কি একটু আমরা বোঝার চেষ্টা করি। লাইনটা বেশ বড়, তবে আমরা যদি একটু বুঝে বুঝে পড়ি আমার মনে হয় তেমন কঠিন কিছু না। এখানে দেখো বলেছে সো, হ্যাঁ, টু হোয়েন দ্য ওয়ার্ল্ড মানে বিশ্ব, লার্ন অফ দ্য ইকোলজিক্যাল অ্যান্ড হিউম্যান কস্ট। দেখো ইকোলজিক্যাল বলতে এখানে আমরা যেটা বুঝতে পারছি সেটা কি, সেটা হচ্ছে পরিবেশগত যে ব্যাপারটা, অ্যান্ড হিউম্যান কস্ট, এবং কি বলা যেতে পারে, কস্ট মানে তো ব্যয়, আমরা সবাই জানি, অফ ডিকেডস অফ, দেখো ডিকেড মানে কিন্তু দশক, পেট্রোলিয়াম ওয়েস্ট ডাম্পিং মানে পেট্রোলিয়াম জনিত যে বর্জ্যগুলো রয়েছে সেই বর্জ্যগুলো ফেলা, হ্যাঁ, সেই ফেলার যে ইকোলজিক্যাল বা পরিবেশগত এবং হিউম্যান কজ দিয়ে বোঝানো হচ্ছে মানবিক ক্ষতির কথা। হ্যাঁ, তো এইটা, তারপরে আবার কি বলা হচ্ছে, ইন দ্য নাইজার ডেল্টা, ঠিক আছে, বাই রয়্যাল ডাচ শেল। তো এই যে নাইজার ডেল্টায় রয়্যাল ডাচ শেল, এটার কথা বলা হচ্ছে ইন দ্য লাস্ট কোয়ার্টার অফ দ্য 20th সেঞ্চুরি। দেখো লাস্ট কোয়ার্টার মানে তো শেষ যেই ভাগটা, হ্যাঁ, তারপরে আমরা যদি একটু দেখি, এখানে বলেছে দ্য অ্যাটেম্প টু, দেখো অ্যাটেম্প মানে কিন্তু প্রচেষ্টা, টু প্রাইভেটাইজ ওয়াটার ইন বলিভিয়া, প্রাইভেটাইজ মানে কিন্তু বেসরকারীকরণ করা, অর্থাৎ বলিভিয়াতে যে পানিকে, হ্যাঁ, বেসরকারীকরণের যে প্রচেষ্টা বাই দ্য
বেচেল কর্পোরেশন ইন দ্য 1990s, মানে 1990-এর যে দশক, তখন দ্য ডেথ অফ ক্লোজ টু 2000 পিপল ইন নিউ অরলিন্স ফলোয়িং হারিকেন ক্যাটরিনা ইন 2005। অর্থাৎ 2005 সালে হারিকেন ক্যাটরিনার পর নিউ অরলিন্সে প্রায় 2000 মানুষের মৃত্যু, অথবা ইভেন দ্য হরিফিক আফটারম্যাথ। দেখো, হরিফিক মানে কিন্তু ভয়ঙ্কর, আর আফটারম্যাথ মানে কিন্তু ফলাফল। কিসের? অফ দ্য অ্যাটমিক বম্বিং অফ হিরোশিমা অ্যান্ড নাগাসাকি 6 decades আর্লিয়ার। তো দেখো, আমরা এই অনেক বড় বাক্যটাকে একটু সহজে গুছিয়ে বোঝার চেষ্টা করি যে এখানে আসলে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো এইটা যদি আমরা একটু বোঝার চিন্তা ভাবনা করি, তাহলে আমরা কি দেখতে পারবো? দেখো, যে একইভাবে এই যে আগে যে দুর্ঘটনা দুটোর কথা আমরা বললাম, একটা হচ্ছে ভোপালে আর একটা হচ্ছে চেরনোবিলে, তো একইভাবে এই বিংশ শতাব্দীর শেষ দিকে এসে, হ্যাঁ, রয়্যাল ডাচ শেল কর্তৃক নাইজার ডেল্টায় দশকের পর দশক ধরে পেট্রোলিয়াম বর্জ্য ফেলার যে পরিবেশগত এবং মানবিক ক্ষতি, এটাও কিন্তু একটা ক্ষতি। আবার দেখো, 1990-এর দশকে বেস্টেল কর্পোরেশনের কি বলিভিয়ার পানি বেসরকারীকরণের যে প্রচেষ্টা, সেটাও একটা দুর্ঘটনাই বলা যেতে পারে। আবার 2005 সালে হারিকেন ক্যাটরিনার পরে কি হয়েছিল? নিউ অরলিন্সে প্রায় 2000 মানুষের মৃত্যু হয়, এবং 6 দশক আগে হিরোশিমা নাগাসাকিতে যেই পারমাণবিক বোমা হামলার ভয়াবহ পরিণতি, এইগুলোর প্রতিটি কি একটি ভয়ঙ্কর কিন্তু স্বতন্ত্র একটা দুর্যোগ হিসেবে কিন্তু এগুলো বিবেচিত হয়েছিল। মানে এই যে বাক্যটা একটু লম্বা, বাট তুমি যদি একটু মিনিংটা বুঝে বুঝে পড়ে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করো, আমার মনে হয় তুমি পারবে। লং সেন্টেন্স দেখে আসলে ভয় পাওয়ার তেমন কিছু নেই, জাস্ট বাংলাটা বুঝলেই তুমি দেখবে বাক্যটা তোমার কাছে অনেক সহজ হয়ে গিয়েছে। আচ্ছা, এবার আসো আমরা যদি একটু 2 নাম্বারটাতে দেখি কি বলেছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইনফ্যাক্ট। দেখো, ইনফ্যাক্ট মানে কিন্তু প্রকৃতপক্ষে কি হয়েছে? দিজ অ্যান্ড আদার সিমিলার এনভায়রনমেন্টাল ডিজাস্টার্স, অর্থাৎ এইগুলো এবং অন্যান্য একই ধরনের যেই পরিবেশগত দুর্যোগগুলো রয়েছে, আর নাইদার সিঙ্গুলার নর আইসোলেটেড, মানে এগুলো না আলাদা না বিচ্ছিন্ন, ঠিক আছে, যেটাই বলি না কেন। দেখো, আমি এখানে লিখেছি প্রকৃতপক্ষে এগুলো সহ অন্যান্য যে পরিবেশগত যে দুর্যোগগুলো রয়েছে, এগুলো পৃথক বা বিচ্ছিন্ন নয়। রেদার মানে বরঞ্চ কি হয়েছে? দে আর ক্লিয়ারলি ইন্টারকানেক্টেড, সেগুলো স্পষ্টতই কি ইন্টারকানেক্টেড বা যুক্ত। দে আর কজড বাই হিউম্যান বিংস, মানে সেগুলো কি কিসের দ্বারা সৃষ্ট? হিউম্যান বিংস বা মানুষের দ্বারা সৃষ্ট বা মানব সৃষ্ট। অ্যান্ড দে ডিসপ্রপোর্শনেটলি নেগেটিভলি ইম্প্যাক্ট, অর্থাৎ এগুলো কি করে? ডিসপ্রপোর্শনেটলি দিয়ে যেটা বোঝানো হচ্ছে যে অসামঞ্জস্যভাবে, ঠিক আছে। আর নেগেটিভলি মানে কিন্তু নেতিবাচক, ইম্প্যাক্ট বা প্রভাব, পুয়ার পিপল অ্যান্ড ওমেন। তাহলে আমি মেইনলি যেটা বোঝানোর চেষ্টা করছি যে এই ডিসপ্রপোর্শনেটলি নেগেটিভলি তারা ইম্প্যাক্ট বা প্রভাব ফেলে কাদের উপরে? পুয়ার বা গরিব মানুষ যারা রয়েছে তাদের উপরে, অ্যান্ড ওমেন এবং যারা নারী রয়েছে তাদের উপরে। তো এইটাই ছিল মূলত এই বাক্যের মিনিং। আমরা যদি দেখি এরপরে কি বলা হয়েছে, এরপরে আমাদেরকে বলছে দ্যাট ইজ হোয়াট এনভায়রনমেন্টাল জাস্টিস অ্যাজ এ মুভমেন্ট আন্ডারস্ট্যান্ডস। অর্থাৎ দেখো, এই বাক্যটার যে মিনিং সেটা হচ্ছে কি, এই যে দরিদ্র মানুষ এবং নারীদের উপরে অসামঞ্জস্যভাবে কি করে, এগুলো নেতিবাচক একটা প্রভাব কিন্তু ফেলার চেষ্টা করে, যেটাকে আমরা একটু আগে বলেছি কি, যে এটা ডিসপ্রপোর্শনেটলি নেগেটিভলি ইম্প্যাক্ট করে। আচ্ছা, তো এই যে পরিবেশ আন্দোলন, এই পরিবেশগত যে ন্যায় বিচার, সেই আন্দোলনের মূল উপলব্ধি কিন্তু এইটাই, যে এইটার মূল ভুক্তভোগী হয় কি দরিদ্র মানুষ এবং নারীরা, আর এই বিপর্যয়গুলো কিন্তু সবই মানব সৃষ্ট হয়ে থাকে। আচ্ছা, এরপরে দেখো এখানে কি বলেছে, যে হোয়াট ইজ অফেন রিগার্ডেড অ্যাজ এ ন্যাচারাল ডিজাস্টার ইজ আপন ক্লোজার এক্সামিনেশন দ্য রেজাল্ট অফ সামটাইমস শর্ট সাইটেড। দেখো, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে এইটাও একটা লং সেন্টেন্স, কিন্তু আলটিমেটলি এটা মিনিংটা কি দাঁড়াচ্ছে? শর্ট সাইটেড মানে কিন্তু স্বল্প
দৃষ্টি সম্পন্ন, যেমন আমরা অনেক সময় বলে থাকি কি অদূরদর্শী। অ্যান্ড আদার টাইমস রেকলেস, মানে এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো হিসেবে যে আমরা এগুলোকে বিবেচনা করছি, এগুলোকে যদি আমরা একটু গভীরভাবে দেখি তাহলে আমরা বুঝতে পারবো কি যে এটা কখনো স্বল্প দৃষ্টি সম্পন্ন, কখনো বেপরোয়া, ইভেন পার্নিসিয়াস কর্পোরেট। পার্নিসিয়াস মানে এখানে বোঝানো হচ্ছে ক্ষতিকর, ঠিক আছে? তো ক্ষতিকর কর্পোরেট বলা যেতে পারে, গভর্নমেন্টাল বা সরকারি বলা যেতে পারে, অর ইন্ডিভিজুয়াল এনভায়রনমেন্টাল প্র্যাকটিসেস এটা বলা যেতে পারে। দ্যাট টার্গেট, দেখো টার্গেট মানে কিন্তু কি করে, যে লক্ষ্য করে। অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ ভালনারেবল গ্রুপস, এবং ডিসঅ্যাডভান্টেজ মানে কি, ভালনারেবল বলতে সাধারণত আমরা যেটা বুঝি যে দুর্বল যে গ্রুপগুলো রয়েছে বা জনগোষ্ঠীগুলো রয়েছে তাদেরকে লক্ষ্য করেই কি করে ক্ষতিগ্রস্ত কিন্তু করে থাকে বা ডিসঅ্যাডভান্টেজ দিয়ে থাকে। তাহলে দেখো এই লং সেন্টেন্সটা থেকেও আমরা কিন্তু খুব সহজ একটা মিনিং পেলাম, সেটা হচ্ছে কি যে যা অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হয় তা গভীরভাবে দেখলে বোঝা যায় যে এটি কখনো স্বল্পদৃষ্টি সম্পন্ন, কখনো বেপরোয়া বা ক্ষতিকর কর্পোরেট, সরকারি বা ব্যক্তিগত পরিবেশগত আচরণের ফল হিসেবেই হয়ে থাকে, ঠিক আছে? কারণ তুমি দেখবে যে একটা ঘটনা ঘটছে সেটাকে আমরা কি বলে দিলাম যে একটা দুর্ঘটনা, কিন্তু দেখা গেল কি যে এর পেছনে অদূরদর্শী কিছু কাজ রয়েছে, সেই কারণে আসলে এই ধরনের দুর্ঘটনাটা ঘটেছে। ব্যাপারটা এরকম এখানে মিন করা হয়েছে। তো দুর্বল জনগোষ্ঠীকেই কিন্তু মূলত এগুলো লক্ষ্য করে ক্ষতিগ্রস্ত করে থাকে। আচ্ছা, আমরা যদি এরপরে ৩ নাম্বার আমাদের যে পার্টটা রয়েছে এখানে লক্ষ্য করি, এখানে দেখা যাচ্ছে অ্যাজ এ কনসেপ্ট। দেখো কনসেপ্ট মানে কিন্তু ধারণা, অ্যান্ড এ মুভমেন্ট, মুভমেন্ট মানে হচ্ছে আন্দোলন, নাও গ্লোবাল ইন স্কোপ, তার মানে হচ্ছে এখন একটা বৈশ্বিক ধারণা এবং আন্দোলন হিসেবে কি এনভায়রনমেন্টাল জাস্টিস বা পরিবেশগত ন্যায় বিচার holds that environmental burdens and benefits should be shared equally by all people। তার মানে হচ্ছে কি দেখো, এখন একটা বৈশ্বিক ধারণা ও আন্দোলন হিসেবে পরিবেশগত যে ন্যায় বিচার সেটা কি মনে করে, মনে করে যে পরিবেশগত বোঝা এবং সুবিধা সকল মানুষের মধ্যে কি ইকুয়ালি শেয়ার হওয়াটা উচিত, ঠিক আছে? কারণ দেখো কেউ কেউ পরিবেশের ক্ষতি করে নিজের সুবিধা নিবে আর সেটা ভুক্তভোগী হবে সবাই বা বাকিরা, এটা তো হতে পারে না, তাই না? এরপরে বলেছে ইট রিকগনাইজেস দ্যাট কারেন্টলি বা বর্তমানে দ্য নেগেটিভ ইম্প্যাক্ট, মানে নেতিবাচক যেই ইম্প্যাক্ট বা প্রভাবগুলো রয়েছে কিসের, অফ ইকোলজিক্যাল ডিভাস্টেশন, পার্টিকুলারলি বা বিশেষত দ্য হার্ম ক্রিয়েটেড বাই ওভার কনজামশন অফ রিসোর্সেস ইন দ্য গ্লোবাল নর্থ অ্যান্ড বাই এলিট ওয়ার্ল্ড ওয়াইড। তার মানে দেখো মেইনলি যেটা বোঝা যাচ্ছে যে এটা কি স্বীকার করে যে পরিবেশগত ধ্বংসের যে নেতিবাচক প্রভাব বিশেষ করে কি বৈশ্বিক উত্তর ও বিশ্বব্যাপী অভিজাত যারা রয়েছে তাদের দ্বারা সম্পদের অতিরিক্ত ব্যবহারের কারণে এই ক্ষতিগুলো তৈরি হচ্ছে। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো যে ফল ডিসপ্রপোর্শনেটলি, মানে ওই যে একটু আগে আমি বলেছিলাম যে এইটা কিন্তু অসামঞ্জস্যভাবে পড়ছে কাদের উপরে, পুওর বা দরিদ্র যারা রয়েছে, মোস্ট অফ হুম যাদের মধ্যে বেশিরভাগই আর পিপল অফ কালার, স্পেশালি ওমেন অ্যান্ড চিলড্রেন। তার মানে দেখো এই যে দরিদ্র যে জনগোষ্ঠী তাদের উপর যে অসামঞ্জস্যভাবে প্রভাবটা পড়ছে, যাদের বেশিরভাগই কি বিভিন্ন বর্ণের মানুষ, বিশেষ করে নারী ও শিশু, ঠিক আছে? তো এইটাই কিন্তু ছিল আমাদের এই পার্টটুকুর প্রপার মিনিং। তো এরপর যদি আমরা 4 নাম্বারে আসি, দেখো এখানে কি বলেছে, সিমultaneously, মানে একই সময়ে দ্য বেনিফিটস অফ ওভার কনজামশন আর এনজয়েড প্রাইমারিলি। ওভার কনজামশন মানে কি, ওভার কনজামশন মানে হচ্ছে যে অধিক যে ব্যবহার বা অতিরিক্ত সম্পদ ব্যবহারের যে সুবিধাগুলো, আর এনজয়েড মানে এগুলো কে উপভোগ করে, প্রাইমারিলি বা প্রাথমিকভাবে বাই দ্য প্রিভিলেজড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ দেখো বিশ্বের সামান্য সংখ্যক কিছু সুবিধাভোগী শ্রেণী রয়েছে, তারাই কিন্তু এই সুবিধাগুলো সাধারণত ভোগ করে থাকে। তারপর দেখো এনভায়রনমেন্টাল জাস্টিস বা পরিবেশগত যে ন্যায় বিচার, কমনলি রেফার্ড অ্যাজ ইজে, অর্থাৎ যেটাকে আমরা ইজে বলে থাকি, সিক্স টু মেক দিজ ফ্যাক্টস
visible and to bring people together to work for positive change। তার মানে হচ্ছে দেখো এই যে আন্দোলনটা বা এনভায়রনমেন্টাল জাস্টিস এই বাস্তবতাগুলোকে দৃশ্যমান করতে চায় এবং ইতিবাচক কি আনতে চায়, চেঞ্জ বা পরিবর্তনের জন্য কি মানুষদেরকে টুগেদার বা একত্রিত করতে চায়। ঠিক আছে, তো একত্রিত না হলে তো আসলে কখনোই কোনো দাবি দেওয়া আদায় হয় না, এই কারণেই মেনলি এটা এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, এরপরে যদি আমি আসি, দেখো এখানে কি বলেছে 5 নম্বরে, এনভায়রনমেন্টাল জাস্টিস লিঙ্কস টু লার্জ ফাউন্ডেশনাল বডিজ। অর্থাৎ এইটা লিঙ্ক করে বা যুক্ত করে কোন জিনিসটিকে, দুইটা লার্জ বা বৃহৎ ফাউন্ডেশনাল বডি, হ্যাঁ, তাদেরকে যুক্ত করে অফ মডার্ন থট। তার মানে দেখো আধুনিক যে চিন্তা অ্যান্ড অ্যাক্টিভিজম এবং সক্রিয়তা, এই দুটি মৌলিক বিষয়কে কি করে, এটা কানেক্ট করে বা লিঙ্ক করে। এনভায়রনমেন্টাল কনসার্ন, দেখো এনভায়রনমেন্টাল কনসার্ন মানে হচ্ছে পরিবেশগত যে নিরাপত্তা উদ্বেগ ফর দ্য প্ল্যানেট, দেখো প্ল্যানেট মানে কিন্তু পৃথিবী, অ্যান্ড কমিটমেন্ট টু সোশ্যাল জাস্টিস ইন টার্মস অফ রেস, জেন্ডার, রিলিজিয়ন, ন্যাশনালিটি অ্যান্ড ক্লাস। তার মানেটা কি দাঁড়ালো, এই যে পরিবেশগত যে ন্যায় বিচার সেটা কি আধুনিক চিন্তা এবং সক্রিয়তার দুটি মৌলিক বিষয়কে যুক্ত করে, এটা তো আমি আগেই বললাম। আর তারপরে বাকিটুকু যে মিনিংটা দ্বারা করাচ্ছে যে পৃথিবীর পরিবেশগত নিরাপত্তার উদ্বেগ এবং জাতি, লিঙ্গ, ধর্ম, জাতীয়তা ও শ্রেণীর ভিত্তিতে সামাজিক ন্যায় বিচারের কি একটা প্রতিশ্রুতি। ঠিক আছে, তো এইটাই ছিল মূলত আমাদের এই বাক্যের যে মিনিং সেটা। তারপরে যদি আমি আসি, এখানে কি বলেছে, ইট নট অনলি ব্রিংস দেম টুগেদার, এটা যে শুধুমাত্র তাদেরকে একত্রে নিয়ে আসে ব্যাপারটা এরকমই কিন্তু না, ফর পজিটিভ চেঞ্জ, বাট অলসো শোস, এটা এও দেখায় বা প্রদর্শন করে দেয়ার ইনএক্সট্রিকেবল কানেক্টেডনেস, মানে তাদের যেই অবিচ্ছেদ্য সংযোগ সেটাকেও কিন্তু প্রদর্শন করে। দেখো আমরা এখানে লিখেই দিয়েছি যে এটি শুধু তাদের ইতিবাচক পরিবর্তনের জন্য একত্র করে না, বরং কি তাদের অবিচ্ছেদ্য সংযোগও প্রদর্শন করে। আচ্ছা, তো এরপরে যদি আমি আসি আমার যে লাস্ট যে 6 নাম্বার পার্ট, সেখানে যদি আমি আসি তাহলে আমি কি দেখতে পাচ্ছি, দেখো এনভায়রনমেন্টাল জাস্টিস বা পরিবেশগত যে ন্যায় বিচার therefore represents a new important body of thought and action। তার মানে হচ্ছে দেখো এই পরিবেশগত ন্যায় বিচার এক নতুন ও গুরুত্বপূর্ণ চিন্তা ও কর্মধারাকে কি করে, উপস্থাপন করে বা রিপ্রেজেন্ট করে এট দ্য বিগিনিং অফ 21st সেঞ্চুরি। তার মানে বিগিনিং মানে কি, শুরু, কিসের শুরু, 21st বা 21 বা একবিংশ শতাব্দীর শুরু। হ্যাঁ, তো এই শুরুতে পরিবেশগত ন্যায় বিচারটা এক নতুন এবং গুরুত্বপূর্ণ চিন্তা ও কর্মধারাকে রিপ্রেজেন্ট বা উপস্থাপন করে, এটাই মিন করা হয়েছে। তারপর দেখো কি বলেছে, স্পেশালি বা বিশেষত অ্যাজ পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেস, বিশেষত যখন মানুষ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বা বিশ্বজুড়ে ফেস করে, কি ফেস করে, দেখো ক্লাইমেট চেঞ্জ ফেস করে, মানে জলবায়ু পরিবর্তন, ইনক্রিজিং টক্সিসিটি, মানে সেটা কোন জিনিসটিকে বাড়ায়, বিষাক্ততাকে বাড়ায়, রিসোর্স ডিপ্লিশন, মানে সম্পদকে ডিপ্লিশন বাড়ায় বা হ্রাসকরণ বাড়ায়, অ্যান্ড দ্য র্যাপিড ডিসঅ্যাপিয়ারেন্স অফ স্পিসিস, মানে বিভিন্ন প্রজাতি অ্যান্ড অ্যারেবল ল্যান্ড বা আবাদযোগ্য জমি দ্রুত বিলুপ্তির মুখোমুখি হচ্ছে। হ্যাঁ, তখন এই জিনিসগুলো কি বা পরিবেশগত ন্যায় বিচারটা কি এক নতুন এবং গুরুত্বপূর্ণ চিন্তা ও কর্মধারাকে উপস্থাপন করে, যখন পৃথিবী আসলে এই চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হচ্ছে। আচ্ছা, তারপরে যদি আমি আসি, দেখো এখানে কি বলেছে যে ফান্ডামেন্টাল টু বোথ দ্য কনসেপ্ট, দেখো ফান্ডামেন্টাল টু বোথ দ্য কনসেপ্ট অফ এনভায়রনমেন্টাল জাস্টিস অ্যান্ড দ্য ইজে মুভমেন্ট ইন দ্য সার্চ ফর ফেয়ার ওয়েজ অফ শেয়ারিং এনভায়রনমেন্টাল বার্ডেন, মানে এই যে পরিবেশগত বোঝা অ্যান্ড বেনিফিট বা সুবিধাগুলো, অ্যান্ড কালেকটিভলি বা একত্রিতভাবে ক্রিয়েটিং এ ফিউচার, মানে একটা ভবিষ্যৎ তৈরি করা যে ব্যাপারটা, ইন হুইচ, যেখানে দ্য ডিগনিটি বা সম্মান অ্যান্ড রাইটস অফ অল পিপল, মানে সকল মানুষের অধিকার আর রেসপেক্টেড। তো দেখো মেইনলি এই বাক্যটি দিয়ে আসলে কি বোঝানো হলো,
এই যে পরিবেশগত যে ন্যায় বিচারের ধারণা এবং আন্দোলন, সেটার মৌলিক ভিত্তিটাই হচ্ছে কি পরিবেশগত বোঝা এবং সুবিধাগুলো যাতে ন্যায্যভাবে ভাগ করার উপায় খোঁজা এবং এমন একটা ভবিষ্যৎ গঠন করা যেখানে কি সকল মানুষের মর্যাদা অধিকারকে সম্মান করা হবে। তো দেখো, পরিবেশের ক্ষতি হলে সেটার ইম্প্যাক্ট কিন্তু অনেকের উপর সমানভাবে পড়ে না, কারণ এক এক দেশের উপর প্রভাবটা এক এক রকমভাবে পড়ে। তো আমাদের উচিতটা কি? আমাদেরকে এই বোঝাগুলো এবং সুবিধাগুলো ন্যায্যভাবে কিন্তু ভাগ করাটা উচিত, যাতে কেউ ক্ষতিগ্রস্ত হবে, কেউ সুবিধাভোগী হবে এমনটা না ঘটে। তো এই ছিল মোটামুটি আমাদের এনভায়রনমেন্টাল যেই জাস্টিস, এই লেসনের উপরে পড়াশোনা আমাদের। তো এরপরে দেখো আমি এখানে বেশ কিছু কি অ্যাড করে দিয়েছি। এখানে কিন্তু আমি বেশ কিছু ওয়ার্ড মিনিং, পার্টস অফ স্পিচ, তারপর সেগুলোর বাংলা মিনিংটা কী বা অর্থটা কী, অর্থাৎ শব্দার্থগুলো, তারপর আমি বলে দিয়েছি সিনোনিম অ্যান্টোনিমগুলো কী কী হতে পারে। তো এগুলো কিন্তু আমাদেরকে কি করতে হবে, অবশ্যই একটু মনোযোগ দিয়ে কিন্তু পড়তে হবে, কারণ এগুলো না পড়লে দেখা যাবে যে তুমি এই প্যাসেজটা পরবর্তীতে আবার যখন পড়তে গিয়েছো তুমি অনেকগুলো ভোকাবুলারি বুঝতে পারবে না, এবং তোমার কি হবে, একটা আগ্রহ যে ছিল আগে সেই আগ্রহটা আস্তে আস্তে দেখবে হারিয়ে গিয়েছে। তো এই ধরনের ঘটনাগুলো যাতে কি হয় না ঘটে, তার জন্য এই ওয়ার্ড মিনিংগুলো অবশ্যই আমাদেরকে বারবার কিন্তু পড়ার একটা চেষ্টা করতে হবে এবং রিভাইজ করতে হবে। এখন তুমি বলতে পারো যে এত পড়া কখন পড়বে? আমি তোমাদেরকে বলবো যে তোমাদের কিন্তু ইউনিট যে খুব বেশি এমন না, তোমাদের হাতে 2 বছরের মতো সময় থাকে। তো 2 বছরের মধ্যে ভাগ, ভাগ করে তুমি যদি উইকলি একটা লেসনের পেছনেও সময় দাও, আমার মনে হয় সিলেবাস কিন্তু বাকি থাকার কথা না। তো অবশ্যই ভালোভাবে পড়তে হবে এবং কঠিন প্রিপারেশন নিতে হবে, যাতে প্রশ্ন যেমনই হোক না কেন তুমি সেখানে খুব ভালো একটা ফলাফল অর্জন করতে পারো, ঠিক আছে? তো আজকের মতো এ পর্যন্তই। আমি আশা করব তোমরা সবাই এই প্যাসেজটা বুঝতে পেরেছো। তুমি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের কাছে আজকের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে কথা হচ্ছে নতুন কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত টাটা।